হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক স্টাডি সেল। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার। মেনলি এই ক্লাসে আলোচনা করছি ইন্ডিয়ান ইকোনমিক্সের বা ইন্ডিয়ান ইকোনমির পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো ভারতীয় অর্থনীতির সেকালেগা কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য WBPSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন, যারা এক্সাম ওরিয়েন্টেড যারা প্রিপারেশন নিচ্ছ তাদের আশা করছি খুব হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা দিয়েছি, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ মিক্সড অ্যান্ড ডেভেলপিং ইকোনমি। মিক্সড অ্যান্ড ডেভেলপিং ইকোনমি, দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে মিক্সড আর একটা হচ্ছে ডেভেলপিং। মেনলি তিন ধরনের ইকোনমি আমরা জেনেছি, আমার ইন্ট্রোডাকশান ভিডিওতে চলে যেতে পারো, দেখে নিতে পারো। মিক্সড ইকোনমি, সরি, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। আর বেসড অন ডেভেলপ বা ডেভেলপিংয়ের ক্ষেত্রে ডেভেলপড ইকোনমি, ডেভেলপিং ইকোনমি অ্যান্ড লেস ডেভেলপড ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমির ট্রেন্ডস হচ্ছে মিক্সড অ্যান্ড ডেভেলপিং ইকোনমি। মানে মিক্সড হচ্ছে গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্ট করে, অ্যাজ ওয়েল এজ ক্যাপিটালিস্ট পার্সন যারা রয়েছে তাদেরও কিছুটা পলিসি ইমপ্লিমেন্টের জায়গা রয়েছে বা ক্ষমতা রয়েছে, তাদের কথাও শোনা হয়। মেনলি ক্যাপিটালিস্ট পার্সনদের কথাও শোনা হয়। আর ডেভেলপিং মানে ডেভেলপড হয়নি, লেস ডেভেলপ থেকে টুয়ার্ডস ডেভেলপড হচ্ছে, তো মিডিল পোর্শনে রয়েছে, তাই ডেভেলপিং ইকোনমি। ওকে, নেক্সট পয়েন্ট, ইকোনমিক্স আইডিয়া ওয়াজ ফার্স্টলি ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাই কৌটিল্য, প্রাইম অ্যাডভাইসারি অফ চন্দ্রগুপ্ত মৌর্য, ইন হিজ বুক অর্থশাস্ত্র, নিয়ার অ্যাবাউট 400 to 300 BCE। 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ সময়ে, মেনলি 327, 320 এই টাইমের বা 320 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মানে এই টাইম পিরিয়ডের মধ্যেই, 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি হচ্ছেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তো তার প্রধানমন্ত্রী বা মন্ত্রী ছিলেন কৌটিল্য। তিনি হচ্ছেন একটা বই লিখে যান, অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বইটা শুধুমাত্র ইকোনমিক্স বেস নয়, এর মধ্যে একজন রাজা কিভাবে রাজ্য চালাবে তার টোটাল রুলস রেগুলেশন তিনি লিপিবদ্ধ করে যান। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার এর মধ্যে ইকোনমিক্স আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, পলিটি আছে, সব কিছুই রয়েছে। পরবর্তীকালে এটা তো 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে, ওই টাইমে বইটা তৈরি হয় বা বইটা লেখেন কৌটিল্য। পরবর্তীকালে ক্লাসিক্যাল ইকোনমিক্স যখন আসে, ইকোনমিক্সের এরাতে ক্লাসিক্যাল ইকোনমিক্স আমরা জানি যে অ্যাডাম স্মিথ নিয়ে এসেছেন। তো ক্লাসিক্যাল ইকোনমিক্সের সঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্রের এক মিল পাওয়া যায়। ক্লাসিক্যাল ইকোনমিক্স প্রায় 1776, প্রায় না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার বই পাবলিশ করেন। তো তার সঙ্গে কিছুটা ম্যাচ করে, কিছুটা না অনেকটাই ম্যাচ করে। বলা হয় যে কৌটিল্যর অর্থশাস্ত্র বেসড অন ক্লাসিক্যাল ইকোনমিক্স। তো প্রায় 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, মোটামুটি প্রায় 2000 বছর আগে বই কৌটিল্য হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা দিয়েছিলেন। সেটাই হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ফার্স্ট ইকোনমিক্সের ধারণা বলা যেতে পারে। নেক্সট নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, British India, the share in world trade of India had been declined from 24.4% to 4.2%। 1700 সালে ইন্ডিয়ান ইকোনমির ওয়ার্ল্ড ট্রেডের শেয়ার 24.4% ছিল, সেটা 1947 সালে গিয়ে 4.2%-এ দাঁড়িয়ে যায়। আফটার যখন স্বাধীনতা পেল ব্রিটিশদের কাছ থেকে, যখন ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়াতে পরিণত হলো, তো তখন ওয়ার্ল্ড ট্রেডে শেয়ার মানে টোটাল ওয়ার্ল্ড ট্রেডে 24.4% থেকে ডিক্লাইন করে 4.2%-এ এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমি বা ওয়ার্ল্ড ট্রেডে ইন্ডিয়ান ইকোনমির কী অবস্থা হয়েছিল ওই টাইমে। ওকে, নেক্সট পয়েন্ট, তো ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেল। দেন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড সেন্ট্রাল প্ল্যানিং, এস্টাবলিশড প্ল্যানিং কমিশন ফর 5 year প্ল্যান ওয়াজ সেট আপ ইন 1950। 1950-তে প্ল্যানিং কমিশন তৈরি করা হয়। প্ল্যানিং কমিশন আমরা পড়বো, প্ল্যানিং কমিশনের টোটাল A to Z। তো জওহরলাল নেহেরু করেছিলেন প্ল্যানিং কমিশন। তো উনি চিফ চিফ বা এক্স অফিসিও চেয়ারম্যান ছিলেন। ওটা অ্যাকচুয়াল প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তো তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। তো ফার্স্ট প্ল্যানিং কমিশনের ফার্স্ট চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। তো কি অ্যাডপ্ট করেছিল? সেন্ট্রাল প্ল্যানিং। দু ধরনের প্ল্যানিং হয়, সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। সেন্ট্রাল প্ল্যানিং মানে সেন্ট্রাল ডিটারমিন করবে কিভাবে কি হবে না হবে, কি ডেভেলপ করা হবে। আর ডিসেন্ট্রালাইজ মানে এলাকা বেসিস, এলাকাতে যেটা দরকার সেটাই দেওয়া হবে। এখন ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং চলছে, এক সময় মানে বা এই আফটার ইন্ডিপেন্ডেন্স সেন্ট্রাল প্ল্যানিং চলেছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল। আর প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল 5 year প্ল্যান, যেটা 5 year প্ল্যান, ফার্স্ট 5 year প্ল্যান তৈরি হয় 1951 থেকে 56 হচ্ছে ফার্স্ট 5 year প্ল্যান।
1951 থেকে 56 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, অ্যানাদার কাউন্সিল নেমড ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন 6th August 1952 টু রিভিউ দ্য ওয়ার্কিং প্ল্যান অ্যান্ড ইটস ভেরিয়াস অ্যাসপেক্টস অফ দ্য 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান ঠিকঠাক কাজ করছে কিনা বা কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে কিনা সেটা অ্যানালিসিস করার জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করা হয়। নেক্সট পয়েন্ট, অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ওয়াজ বেসড অন এগ্রিকালচার। ইন্ডিয়া ওয়াজ বেসড অন এগ্রিকালচার বাট নাও ইন্ডিয়ান ইকোনমি শিফটেড টু সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। যেটা নিচের ডেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কী ছিল ইন্ডিয়ান ইকোনমি মেনলি কোন আন্ডারে, মানে কোন সেক্টরের আন্ডারে। 1950-তে ইন্ডিয়ান এগ্রিকালচারের শেয়ার জিডিপিতে প্রায় 60%, মানে 59%। আর এখন দেখতে গেলে 19-20-তে গিয়ে সেটা হয়ে গেছে 16%। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ছিল 13%, এখন হয়ে গেছে 29.6 বা 30%-এর কাছাকাছি। আর সার্ভিস সেক্টর ছিল 28%, ওটা প্রায় 50%-এর কাছাকাছি, তো 55%। তো এই হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক ট্রেন্ডস, এগ্রিকালচার থেকে শিফট করে সার্ভিস সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। কিন্তু বলে রাখি এখানে, এখন অবধি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু 16% তো জিডিপিতে শেয়ার, যেহেতু জিডিপিও বেড়েছে, জিডিপির শেয়ার বিভিন্ন পার্টসে ভেঙে গেছে, বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেড়েছে, সার্ভিস সেক্টরের ক্ষেত্রে বেড়েছে, কিন্তু যে ইন্ডিয়া এগ্রিকালচার বা প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে কমেছে। কিন্তু এখনও বলে রাখা উচিত, ইন্ডিয়ান ইকোনমিতে প্রায় 50% পপুলেশন এখনও অবধি এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেন্ট বা জীবিকা নির্বাহ করে প্রাইমারি সেক্টর থেকে। তাহলে বোঝা উচিত যে এখনও অবধি মানে এগ্রিকালচার ইকোনমির বেসড হয়েই আছে, কিন্তু তবুও জিডিপি বা ইনকামটা মেনলি ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস সেক্টরে আসছে। তো এই হচ্ছে ফার্স্ট স্লাইড, কিছুটা হিস্ট্রি কিছুটা কারেন্ট ট্রেন্ডস নিয়ে পড়িয়েছি। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। কী দিয়েছি, সাম ইকোনমিক অ্যাক্টিভিটিস আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরে কী কী হয়েছে, ইকোনমিক্স অ্যাক্টিভিটিস কী কী হয়েছে, তার মেন পয়েন্টগুলো জাস্ট 14টা পয়েন্ট রয়েছে, 14টা পয়েন্টে ডিসকাস করে দিয়েছি। ফার্স্ট কি 1950, 56, 51, 1951, 56 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, মেনলি 51-এ স্টার্ট হয়েছিল আর 56-এ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান শেষ হয়। নেক্সট পয়েন্ট 1955 ল্যান্ড রিফর্মস, ইন্ডিয়া ওয়াইজ ল্যান্ড রিফর্মস হয়। আমরা এগ্রিকালচার সেক্টর যখন পড়াবো তখন বলে দেবো ল্যান্ড রিফর্মস কবে, কোথায়, কেন, কীভাবে শুরু হয়। তো ল্যান্ড রিফর্মস হয় 1955-এ। তো এটা একটা অ্যাক্ট দিয়ে তৈরি হয়। 1953-তে অ্যাক্ট তৈরি হয়, একটা আইন তৈরি হয় যে একজন ভারতীয় নাগরিক ম্যাক্সিমাম 24.2 একর্স এর বেশি জমি, বা 24 পয়েন্ট সামথিং একটা রয়েছে একর্স, 24 একর্স জমির বেশি জমি কিনতে পারবে না বা রাখতে পারবে না, অধিকারে বা ভোগ করতে পারবে না, একটা আইন তৈরি করা হয়। সেই আইন অনুযায়ী ল্যান্ড রিফর্মস করা হয়। কিন্তু এখানে বলে রাখি, ল্যান্ড রিফর্মস খুব একটা ইমপ্লিমেন্ট বা খুব একটা সাকসেস পায়নি। পেয়েছিল কোথায়, 3টে স্টেটে, কেরালা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। কেরালা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, এই 3টে স্টেট ছাড়া ল্যান্ড রিফর্মস কোথাও সাকসেস পায়নি। আর নেক্সট পয়েন্ট একটা দিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্মস হয় 1978-এ। ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্মস হয় 1978-এ শুরু হয়, যেটা অপারেশন বর্গা নামে পরিচিত। আমরা পড়বো অপারেশন বর্গা কী জিনিস, কীভাবে ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু এটা WBPSCর ওরিয়েন্টেড আমি ক্লাসটা প্রোভাইড করছি, তাই অপারেশন বর্গা কী জিনিস আমি একটা ক্লাস দিয়ে দেবো বা ভিডিও আপলোড করে দেবো। ওকে, নেক্সট পয়েন্টে যাওয়া যাক। তারপরে এসছে 1965 গ্রিন রেভলিউশন ফেজ 1। যখন ল্যান্ড রিফর্মস কী বলা যায়, সাকসেস পেলো না, ফেল হয়ে গেল, তখন গ্রিন রেভলিউশন এলো 1965-এ। অনেক জায়গায় অনেক কনফিউশন রয়েছে, কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেডে অনেক বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন সাইটে দেখতে পাবে বা বিভিন্ন জায়গায় একটা কনফিউশন হয় এক্স্যাক্টলি গ্রিন রেভলিউশন কবে শুরু হয়। অ্যাকচুয়াল অ্যাডপ্টেশন হচ্ছে 1965-এ অ্যাডপ্ট করা হয়েছিল, মানে এটা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যানে অ্যাডপ্ট করা হয় 1965-এ। দেন অ্যাডপ্ট তো করা হয়েছিল, কিন্তু কাজ শুরু হতে হতে 1966-67 গ্রিন রেভলিউশন শুরু হয়, আর ফার্স্ট ফেজ শেষ হয় 1977-78। প্রায় 10 বছর এই রেভলিউশন, 10 থেকে 11 বছর এই রেভলিউশন চলেছিল। গ্রিন রেভলিউশনের চ্যাপ্টারে বুঝিয়ে দেবো যে কী হয়েছিল না হয়েছিল। গ্রিন রেভলিউশন কে করেন আমরা জানি, গ্রিন রেভলিউশনের বা ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনের জনক হচ্ছেন MS স্বামীনাথন। অ্যাকচুয়াল গ্রিন রেভলিউশন অরিজিনেট হচ্ছে মেক্সিকোতে ফার্স্ট 1960-তে গ্রিন রেভলিউশন হয়, ওখান থেকে অ্যাডপ্ট করে আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে গ্রিন রেভলিউশনের প্রচার করেছিলেন বা কী বলা যায় ইমপ্লিমেন্ট করেছিলেন, তিনি হচ্ছেন MS স্বামীনাথন। তাই ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনের জনক বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন তিনি হচ্ছেন MS স্বামীনাথন। ওকে, নেক্সট পয়েন্ট, ন্যাশনালাইজেশন অফ ব্যাঙ্কিং সেক্টরের ন্যাশনালাইজেশন 1969-এ আইন পাস করে SBI সহ আরও অনেকগুলো ব্যাংক ন্যাশনালাইজ করা হয়।
ফিনান্স, যখন ফিনান্সের চ্যাপ্টার পড়াবো বা ব্যাংকিং সেক্টরের চ্যাপ্টার পড়াবো তখন বলে দেবো কীভাবে কী হচ্ছে না, জাস্ট একটু ব্রিফ আইডিয়া দিলাম এখানে। ওকে, নেক্সট পয়েন্ট, হোয়াইট রেভলিউশন, 1970 হোয়াইট রেভলিউশন, অপারেশন ফ্লাড। ভার্গিস কুরির নেতৃত্বে হোয়াইট রেভলিউশন হয় ইন্ডিয়ান ইকোনমিতে। 1970-তে হোয়াইট রেভলিউশন হয়, ভার্গিস কুরি যিনি হোয়াইট রেভলিউশনের ফাদার। বলে রাখি 1970-তে যখন হোয়াইট রেভলিউশন বা অপারেশন ফ্লাড শুরু হয়, তারপর থেকে প্রায় 1998 সাল পর্যন্ত একটা হিউজ পরিমাণে মাস প্রোডাকশন হয়, একটা হিউজ প্রোডাকশন, মিল্ক প্রোডাকশানে ইন্ডিয়া মানে বিশালভাবে গ্রোথ করতে থাকে, ডেভেলপ করতে থাকে। 1998 সালে এসে ইন্ডিয়া ফার্স্ট হয় ওয়ার্ল্ড ওয়াইজ মিল্ক প্রোডাকশানে, যেটা ফার্স্টে তার আগে ইউএসএ ছিল, ইউএসএকে ছাড়িয়ে যায় 1998 সালে। তারপর থেকে আজও পর্যন্ত এখনও অবধি ইন্ডিয়া মিল্ক প্রোডাকশানে ফার্স্ট রয়েছে। ওকে, নেক্সট পয়েন্ট, 1974 ফ্রম ফিফথ 5 ইয়ার প্ল্যান, ফিফথ 5 ইয়ার প্ল্যানে কী হয়েছে না, প্রভার্টি এলিভেশন প্রোগ্রাম লঞ্চড, মেনলি গরিবি হটাও, ইন্দিরা গান্ধীর এক স্লোগান গরিবি হটাও। প্রভার্টি এলিভেশন প্রোগ্রাম বিভিন্ন রকম রুরাল এরিয়াতে, মেনলি রুরাল এরিয়াতে বিভিন্ন রকমের স্কিম চালু করা হয়। যেমন ফার্স্ট চালু হয়েছিল আইআরডিপি, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আইআরডিপি। তো সেটা দিয়েই প্রভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম লঞ্চ করা হয়, গরিবি হটাও মানে প্রভার্টি অ্যালিভিয়েশন। এটা হচ্ছে 1974-এ মেনলি ফিফথ 5 ইয়ার প্ল্যান। 74টা যেহেতু ফিফথ 5 ইয়ার প্ল্যানের স্টার্টিং, তাই ওখানে 74 দিয়েছি, মেনলি ফিফথ 5 ইয়ার প্ল্যানে। নেক্সট পয়েন্ট চলে আসি, একটা ভাইটাল এরা বলা যেতে পারে 1991, জুলাই মাস, 1991 জুলাই মাসে ইকোনমিক রিফর্মস, পুরো ইন্ডিয়ান ইকোনমির রিফর্মস আমরা দেখেছি যে ল্যান্ড রিফর্মস হয়েছে, এগ্রিকালচারাল রিফর্মস হয়েছে, ব্যাংক সেক্টর রিফর্মস হয়েছে, তারপরে মিল্ক সেক্টর বা হোয়াইট রেভলিউশন, বিভিন্ন রিফর্মসগুলো হয়েছে। তো ইকোনমিক রিফর্মস আমাদের টোটাল ইন্ডিয়ার ইকোনমিক রিফর্মস করা হয় 1991-এ। কী হয়েছিল ওই সময়? এলপিজি, 3টে লেটার দিয়েছি এখানে, এল ফর লিবারালাইজেশন, P for privatization, P for privatization, next G for globalization, G for globalization, LPG, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। যখন ইকোনমিক্স রিফর্মস পড়াবো সেটা বলে দেবো কী হয়েছিল না হয়েছিল। লিবারালাইজেশন মানে উদারীকরণ, একদম ডিকশনারি মিনিং হচ্ছে উদারীকরণ, মানে ওপেন করে দেওয়া। 1991-এ ইন্ডিয়ান ইকোনমি বলা যায় যে ওপেন ইকোনমি ছিল না, বাট ক্লোজড ইকোনমিও ছিল না, মেনলি ক্লোজডের কাছাকাছি ছিল, খুব একটা ওপেন ছিল না ইন্ডিয়ান ইকোনমি। তো 1991-এর পর থেকে পুরো ওপেন করে দেওয়া হলো, অনেকগুলো ব্যারিয়ার্স তুলে দেওয়া হলো, অনেক কিছু রুলস তুলে নেওয়া হলো, অনেক কিছু নতুন রুলস ইমপ্লিমেন্ট করা হলো। তো সেটা হচ্ছে লিবারালাইজেশন। নেক্সট প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশন মিনস প্রাইভেট ইনভেস্টমেন্ট, মেনলি যেটা প্রাইভেটাইজেশন, প্রাইভেট ইনভেস্টমেন্ট। এখন বলা যেতে পারে ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেটাইজেশনের দিকে এগোচ্ছে, যেমন রেলের টেন্ডার, রেলের বিভিন্ন টেন্ডার বা বিভিন্ন বেসরকারি ট্রেন চলছে, বিভিন্ন সরকারি সংস্থাগুলো কিছুটা পার্সেন্টেজ বেসরকারি কোম্পানিগুলোকে, বিভিন্ন বেসরকারি ক্যাপিটালিস্ট পার্সনদেরকে টেন্ডার দেওয়া হচ্ছে বা লিজে বা শেয়ার বিক্রি করা হচ্ছে, সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন। আর গ্লোবালাইজেশন মিনস গ্লোবাল মার্কেটে ইন্টারফেয়ার করা বা গ্লোবাল মার্কেটে ইনক্লুড হওয়া, ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেকে এস্টাবলিশ করা। এই তিনটেই হচ্ছে এলপিজির বিশ্লেষণ বা এলপিজি। ওকে, নেক্সট একটা পয়েন্ট রয়েছে যেটা 1991-এ হয়েছিল, ইকোনমিক রিফর্মসের সঙ্গে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে। 1948-এ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে, তারপর থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জ হয়, নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে। তো বিভিন্ন রকম পরপর ইয়ার ওয়াইজ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, কিন্তু ইকোনমিক রিফর্মসের টাইমে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা 1991 নামে পরিচিত, একটা হিউজ ডেভেলপমেন্ট করা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে, সেটা হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। নেক্সট পয়েন্ট কী আছে? 1991-এ আরেকটা হয়েছিল ব্যাংকিং সেক্টর রিফর্মস বাই নরসিমহাম কমিটি 1। নরসিমহাম কমিটি বা নরসিমহাম রাও হচ্ছে এক প্রতিবেদন বা একটা রিপোর্ট পেশ করে ব্যাংকিং সেক্টর রিফর্মস করেন, যেটা পরপর দুবার হয়। 1901-এ একবার হয়, 1998-এ প্রায় 9 বছর পর আবার একবার নরসিমহাম কমিটির সেকেন্ড রিপোর্টে করা হয়। এই ফার্স্ট রিপোর্টে বলা হয় যে
ব্যাংকিং সেক্টরের সবার উপরে থাকবে আরবিআই, তার নিচে থাকবে কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড প্রাইভেট ব্যাংক, যেখানে কমার্শিয়াল ব্যাংক হচ্ছে এসবিআই, বিভিন্ন ব্যাংকগুলো থাকবে আর প্রাইভেট ব্যাংক থাকবে, এরকম বিভিন্ন রকম ডেটা, বিভিন্ন রকম রিপোর্ট দিয়েছিলেন, বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়েছিলেন, তো তার বেসিসেই ব্যাংকিং সেক্টর রিফর্মস হয়ে থাকে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে 2002 2003, 2002 2003 সেকেন্ড ফেজ অফ গ্রিন রেভলিউশন। ফার্স্ট ফেজ পড়েছি আমরা গ্রিন রেভলিউশন 1966 থেকে 1977 পর্যন্ত। সেকেন্ড ফেজ শুরু হয় 2002-এ, অ্যাকচুয়ালি 2003-এ, 2002-তে তো হয়, 2003-এ একটা পাস করা এপিএমসি। এপিএমসি যখন এগ্রিকালচার পড়াবো তখন বলে দেবো এপিএমসি, তারপরে এমএসপি, বিভিন্ন রকম রুলস নিয়ে রুলসগুলোকে বা অ্যাক্টগুলোকে মডিফাই করা হয়, তো সেকেন্ড গ্রিন রেভলিউশন করা হয়। নেক্সট পয়েন্ট 2014 Planning Commission dissolved and established by নীতি আয়োগ for yearly planning। 1951 থেকে শুরু করে 2014 অবধি 12টা, টোটাল 12টা 5 ইয়ার প্ল্যান আর 3টে ইয়ারলি প্ল্যান হয়। বলে দেবো কোন কোন সময়, যখন প্ল্যানিং কমিশনের বা এই 5 ইয়ার প্ল্যান নিয়ে পড়াবো তখন বলে দেবো। 2014 অবধি 5 ইয়ার প্ল্যান চলতে থাকে। 2014-এ যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হন, উনি দেখলেন যে 5 ইয়ার প্ল্যান মানে একটা বিরাট টাইম, তাই উনি বিভিন্ন কী বলা যায় এক্সপার্টদের নিয়ে ডিসিশন নিলেন যে 5 ইয়ার প্ল্যানিং ডিসলভ করে দেওয়া হোক, ইয়ারলি প্ল্যানিং, আমাদের বছরে বছরে টার্গেট, এই বছরে আমার এটা টার্গেট হবে, এই অবজেক্টিভ হবে, এই গ্রোথ রেট অবজেক্টিভ হবে যে এত পার্সেন্ট গ্রোথ আমার করতে হবে, একটা টার্গেট থাকবে, তারপরে অ্যাচিভ যেটা যেরকম হবে পরের ইয়ারে ঠিক সেরকম এটাই হবে। যেটা মেনলি আগে 5 ইয়ার বেসিসে বাজেট পেশ হতো, সেটা ইয়ারলি বাজেট পেশ হয়। ইয়ারলি তো হতোই, মানে মেন বাজেটটা আগে 5 ইয়ার বেসিসেই হতো, 5 বছর ছাড়া ছাড়াই মেন বাজেট তৈরি হতো, এখন ইয়ারলি বাজেট তৈরি হয়, সেটাই হচ্ছে। তো নীতি আয়োগ স্থাপন করলেন, যেটা প্ল্যানিং কমিশন, অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশনকে জাস্ট ট্রান্সফার করে দিলেন, সেম জিনিস। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর চেয়ার থাকে, নীতি আয়োগেরও চেয়ারম্যান প্রধানমন্ত্রী, তো একই জিনিস, জাস্ট ট্রান্সফার করে দিলেন। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে দেখে নিই। 2014-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ মেক ইন ইন্ডিয়া, আমরা যেটা এখন জানি 2014-এ মেক ইন ইন্ডিয়া এই স্কিমটা চালু করা হয়। নেক্সট 2017 ইনডিরেক্ট ট্যাক্স রিফর্মস, জিএসটি এনফোর্সড, এটা ভাইটাল পয়েন্ট। জিএসটি এখন আমাদের কারেন্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সেস যে চলছে, ট্রেন্ড চলছে, তাদের জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, তো ট্যাক্স রিফর্মস করে জিএসটি আনা হয় 2017 1 জুলাই। তাই 1 জুলাইকে জিএসটি ডে, ন্যাশনাল জিএসটি ডে হিসেবে অবজার্ভ করা হয়। জিএসটি যখন পড়াবো ফুল জিএসটির হিস্ট্রি থেকে কারেন্ট অবধি একদম A to Z বুঝিয়ে দেবো। লাস্ট পয়েন্ট যেটা রয়েছে 2020 বা 2020 13 মে, করোনা তো 2020 মার্চ নাগাদ বা ডিসেম্বর নাগাদ আমাদের ইন্ডিয়াতে বা ওই টাইমে এসেছিলো, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, মার্চের পরে প্রায় 79 ডেজ লকডাউন থাকে। তো সেই টাইমে 13 মে প্রধানমন্ত্রী একটা মিডিয়া বা কনফারেন্সে একটা অ্যানাউন্সমেন্ট করলেন যে আত্মনির্ভর ভারত অভিযান লঞ্চড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী করেছিলেন, টুয়ার্ডস দ্য মেকিং ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর ভারত অভিযান। অ্যাকচুয়াল এটা তো প্রায় বলা যেতে পারে যে 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ অ্যানাউন্স করেছিলেন, যে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ একটা 20 লক্ষ কোটি টাকার, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য 20 লক্ষ কোটি টাকা করা হয়, মানে অ্যালট করা হয় 20 লক্ষ কোটি টাকা, সেটাই আত্মনির্ভর ভারত অভিযান নামে একটা স্কিম চালু করেন। কিসের জন্য? ফর মেকিং ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট। এখানে বলে রাখি এই সেলফ রিলায়েন্ট ধারণাটা এসেছিল প্রায় থার্ড 5 ইয়ার প্ল্যানে, মানে 1961 থেকে 66 অবধি যে প্ল্যান ছিল, তো সেই 5 ইয়ার প্ল্যানে এই ধারণাটা প্রথমবার আসে সেলফ রিলায়েন্ট। তারপরে নিয়ে এসেছিল 1974, মানে 5th 5 ইয়ার প্ল্যানে ইন্দিরা গান্ধী, উনি এটার উপর জোর দেন সেলফ রিলায়েন্ট, আর সেইটার কারণেই প্রভার্টি অ্যালিভেশন যে প্রোগ্রাম চালু করা হয়, প্রভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম যে লঞ্চ করা হয়, সেটা ওই ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট, মেনলি রুরাল ইকোনমিকে সেলফ রিলায়েন্ট করার জন্যই এই প্রোগ্রাম চালু করা হয়, প্রভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম। সেটাই আবার মডিফিকেশন করে 2020-তে আত্মনির্ভর ভারত অভিযান, বা আবার নতুন করে একটা স্কিম চালু করে মেক ইন ইন্ডিয়া সেলফ রিলায়েন্ট। এই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস আপ টু 2020 মে অবধি। ওকে, চলো নেক্সট পেজে যাওয়া যাক।
নেক্সট পেজে যেটা দিয়েছি কারেন্ট ট্রেন্ডস অফ ইন্ডিয়ান ইকোনমির কারেন্ট সিচুয়েশন, মেনলি ইন্ডিয়ান ইকোনমির কারেন্ট সিচুয়েশন, কয়েকটা ডেটা দিয়েছি, ব্যাস আর কিচ্ছু নেই এই এটার মধ্যে। কয়েকটা ডেটা দিয়েছি, ডেটাগুলো জাস্ট কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টে মুখস্থ রাখতে হয় বা জানতে হয় আসে। নাও ইন ইন্ডিয়া সিক্স লার্জেস্ট ইকোনমি ইন নমিনাল জিডিপি 2020, জিডিপির পরিমাণটা হচ্ছে $3.052 ট্রিলিয়ন, $3.052 ট্রিলিয়ন। সিক্স লার্জেস্ট, অ্যাকচুয়াল ফিফথ হয়ে গিয়েছিল করোনার কারণে জিডিপিতে যখন -23% কি বলা যায় গ্রোথ হয়, -23% গ্রোথ রেট হয়ে যায়, যা সেই কারণেই জিডিপি ফিফথ র্যাঙ্কিং থেকে সিক্সথ র্যাঙ্কিংয়ে চলে আসে নমিনাল জিডিপিতে। ওকে, নেক্সট পয়েন্ট, ইন্ডিয়া হ্যাজ র্যাঙ্ক ফোর্থ ইন ফরেন রিজার্ভ। ফোর্থ ফরেন রিজার্ভ যে একটা এ থাকে আরবিআইয়ের কাছে, একটা কি বলা যায়, আমাদের বাড়িতে যেমন ভাঁড় থাকে, আমরা ভাঁড়ে পয়সা জমিয়ে রাখি পরবর্তীকালে খরচ করার জন্য বা হঠাৎ করে কোনো হলে, যেমন ব্যাপারটা সেই রকম। আরবিআইয়ের কাছে একটা ট্রেজারি আছে, সেই ট্রেজারির মধ্যে ফরেন রিজার্ভ রাখা হয়, সেটা গোল্ড আর ডলারে। তার অ্যামাউন্ট হচ্ছে $610 বিলিয়ন, $610 বিলিয়ন। নেক্সট পয়েন্ট, পার ক্যাপিটা জিডিপি। ইয়ারলি পার ক্যাপিটা জিডিপি কত একজন ইন্ডিয়ান ইকোনমিতে একজন মানুষের মাথাপিছু বার্ষিক আয়, যেটা র্যাঙ্ক হচ্ছে 145th 2020 ওয়াইজ, $2191, $2191 মাথাপিছু আয়। তাহলে আমাদের দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি সিক্স লার্জেস্ট নমিনাল জিডিপি, সেখানে পার ক্যাপিটা জিডিপি 145th র্যাঙ্ক। তার মানে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়াতে কি বলা যায়, ওয়েলথের ইনইকুয়ালিটি রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইনইকুয়ালিটি রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। নেক্সট পয়েন্ট, হিউম্যান রিসোর্স বা পপুলেশন র্যাঙ্ক সেকেন্ড। এটা তো জানি যে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড আফটার চায়না। হিউম্যান রিসোর্স মানে পপুলেশন, যে টোটাল পপুলেশন ইন্ডিয়াতে সেকেন্ড র্যাঙ্ক করেছে। এইচডিআই র্যাঙ্ক, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স 131st বা 131 র্যাঙ্ক। ইউএনডিপি রিপোর্ট 2019 2019 সাল অনুযায়ী, 19 সালের রিপোর্ট ওয়াইজ 131 র্যাঙ্ক করেছে। ভ্যালুটা দেখে নিই, 0.645, এই ভ্যালুটা দিয়ে কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সামে। নেক্সট, সেক্টর ওয়াইজ শেয়ার ইন জিডিপি 2020, 2020 সালে সেক্টর ওয়াইজ জিডিপি, এগ্রিকালচার সেক্টরে হচ্ছে 16.1%, ইন্ডাস্ট্রিতে 34.1%, সার্ভিস সেক্টরে 49.9%। যেটা 2020 সালের প্রিলিতে কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনটা 2020 সালে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যে এক্সাম, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামে এসেছিল, যে সার্ভিস সেক্টরের শেয়ার কত জিডিপিতে, ইন্ডিয়ান জিডিপিতে। তো সেখানে 50% অ্যান্সার ছিল, 60%ও অ্যান্সার ছিল, 50% অ্যান্সার ছিল, 60%ও অ্যান্সার ছিল। তো অ্যান্সার 50% হওয়া উচিত, কিন্তু কোনো কোনো বইতে দেখেছি আমি 60% দিয়েছে। চল কেন 60% দিয়েছে জানি না, মেনলি 49% ওই টাইমে কোশ্চেন যে টাইমে হয়েছে তার ঠিক 6 মাস আগে যদি আমরা ফিরে যাই, তো সেই টাইমে ইন্ডিয়ান জিডিপিতে ছিল 54 পয়েন্ট সামথিং বা 6 এরকম একটা পার্সেন্টেজে ছিল। তো এই পার্সেন্টেজ মানে 60% না, এটা 62% হবে, 62% অ্যান্সার ছিল। তো কোনো কোনো বইতে 62% করেছে। তো আশা করছি 54 নিয়ার দ্য 50, নট 62। তো সেই হিসাবে 50 অ্যান্সার করা উচিত। তো জানি না কেন অন্য বইগুলোতে করেছে কিছু বই। ওকে, যাই হোক, আপাতত এটুকুই যে 49%, 49%, 49.9% বা অ্যাপ্রক্সিমেটলি 50%। নেক্সট পয়েন্ট, ইনফ্লেশন রেট, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআইতে ইনফ্লেশন রেট 5.03, মানে নিয়ার অ্যাবাউট 5%। নেক্সট, এক্সপোর্টের পরিমাণ $313 বিলিয়ন 19-20-তে, আর ইম্পোর্ট $474 বিলিয়ন। মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট, যেটা ব্যালেন্স অফ পেমেন্ট পরে বাজেট ব্যালেন্স যেটাকে বলা হয়, -10%। এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, তাই এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, তাই বাজেট ব্যালেন্স -10% অফ জিডিপি 2021। 2020-21 সালে যে জিডিপি, সেই জিডিপির -10% হচ্ছে বাজেট অফ ব্যালেন্স বা বিওপির পরিমাণ। এই ছিল কারেন্ট ট্রেন্ডস, এটা জাস্ট ডেটা দিয়েছি, এগুলো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, আসে। ফিউচার অ্যাসপেক্টস, কিছু ফিউচার অ্যাসপেক্টস দিয়েছি ইন্ডিয়ান ইকোনমির, দেখে নিই কী কী আছে। বাই 2025, 1/5 অফ দ্য ওয়ার্ল্ডস ওয়ার্কিং এজ পপুলেশন, কর্মক্ষমতা বা কর্মসম যে পপুলেশন বা জনসংখ্যা, মানে 18 থেকে 18 থেকে 60 যে এজ, আমাদের কাজ করার যে এজ বা লিগালি আমরা এমপ্লয়মেন্ট বা এমপ্লয়ি হতে পারবো, সেই এজের পপুলেশন সংখ্যা 1/5 হবে 2025 সালে। 1/5 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, মানে 5জন লোকের মধ্যে একজন ইন্ডিয়ান হবেন, যার বয়স 18 থেকে 60-এর মধ্যে। এই হচ্ছে ফ্যাক্ট। নেক্সট, 2030 সালে ইন্ডিয়া উইল বি
থার্ড লার্জেস্ট ইকোনমি বাই মার্কেট এক্সচেঞ্জ রেট, মানে মার্কেটে এক্সচেঞ্জ, যে মার্কেটের কি বলা যায়, টার্নওভার, মার্কেট টার্নওভার, মেনলি জিডিপি, নমিনাল জিডিপি যাকে বলা হয়, থার্ড লার্জেস্ট ইকোনমি 2030। নেক্সট 2030 সালে বা 2030 ইন্ডিয়া অ্যাচিভ জিডিপি $9 ট্রিলিয়ন। জিডিপির পরিমাণ হবে $9 ট্রিলিয়ন, এখন রয়েছে $3 ট্রিলিয়ন, ওটা $9 ট্রিলিয়ন হবে। নেক্সট পার ক্যাপিটা জিডিপি হবে, মাথাপিছু আয় হবে $5,625, মাথাপিছু আয় 2030। নেক্সট 2035-এ ইন্ডিয়া উইল ওভারটেক চায়না অ্যাজ ওয়ার্ল্ড মোস্ট পপুলাস কান্ট্রি, যেটা হিউম্যান রিসোর্স, আমাদের ওয়ার্ল্ড পপুলেশন, মানে আমাদের পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশন বা ওয়ার্ল্ড পপুলাস কান্ট্রি হিসাবে ইন্ডিয়া ফার্স্ট হবে 2035, 2035 সালে। তো এটাই হিউম্যান রিসোর্স, তখন যার জনসংখ্যা বেশি তার হিউম্যান রিসোর্স বেশি, এটা একটা ইকোনমিক্সের ধারণা। বাট তবুও জনসংখ্যা বেশি হলে খুব একটা, মানে জনঘনত্ব, জনসংখ্যা বেশি হোক ঠিক আছে, কিন্তু জনঘনত্ব যদি বেড়ে যায় তখন তাতে প্রবলেম হয়, ইকোনমির অনেক কিছু প্রবলেম আসে। এই ছিল পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো, থ্যাংক ইউ সবাইকে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো।